আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি করোনার এই মহামারীতে তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে সুস্থ আছো, ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সবাইকে আমি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি আয়েশা আক্তার, লেকচারার, ঢাকা কলেজ, ঢাকা। তো তোমাদের সাথে আমি যে কোর্সটি নিব সেটি হচ্ছে ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ এক্সপেরিমেন্টস, কোর্স কোড 3131605। হ্যাঁ, তো এই কোর্সের এটা আমার প্রথম লেকচার। তো ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ এক্সপেরিমেন্টস এই কোর্সটি করতে গেলে আমাদের মানে যে টার্মিনোলজিস গুলোর মুখোমুখি খুব বেশি হতে হবে, অর্থাৎ আমরা এটা পড়তে গেলেই আমাদের এক্সপেরিমেন্টস কি, এরর কি, লেভেল, ট্রিটমেন্টস, এই জিনিসগুলো আমাদের সবসময় আসবে। তো প্রথম ক্লাসে আমি তোমাদের এই টার্মসগুলোর সাথে পরিচয় করিয়ে নিতে যাচ্ছি, ঠিক আছে? তো ডিজাইন অফ এক্সপেরিমেন্টস এর আজকে আমি তোমাদের সাথে যে আলোচনাগুলো করব সেই আলোচনাগুলোর মধ্যে থাকবে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের ডেফিনেশন, এক্সপেরিমেন্টস কি, ফ্যাক্টর কি, লেভেল কি, ট্রিটমেন্টস কি, এক্সপেরিমেন্টাল ইউনিট কি, ব্লকস কি, ইয়েল্ড কি, এক্সপেরিমেন্টাল এরর কি, প্রিসিশন কি, প্রিন্সিপালস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন, র্যান্ডমাইজেশন, রেপ্লিকেশন, লোকাল কন্ট্রোল, এটা হচ্ছে অ্যানোভা অর্থাৎ অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স কি, কমপ্লিট ব্লক ডিজাইন, ইনকমপ্লিট ব্লক ডিজাইন। তো এই টার্মস গুলা সাধারণত অনার্সে তোমরা যে ডিজাইন করেছো ওখানেই ছিল, বাট এখানে তো যেহেতু এটা মাস্টার্স এর জন্য এখানে আরেকটু অ্যাডভান্স, কিন্তু যেহেতু অনেকদিন হয়ে গেল তোমাদের হয়তো বা পড়তে গেলে সমস্যা হতে পারে, সেজন্য আমি প্রথমে এই প্রাথমিক আলোচনাটা একটু সেরে নিব। আচ্ছা, ডিজাইন অফ এক্সপেরিমেন্টের ডেফিনেশন। তো ডিজাইন অফ এক্সপেরিমেন্টের ডেফিনেশন দেওয়ার আগে আমি একটু এক্সপেরিমেন্ট সম্পর্কে তোমাদেরকে বলে নেব। হ্যাঁ, এক্সপেরিমেন্ট কি? এক্সপেরিমেন্ট, an experiment is an act that can be repeated under given condition. তাহলে এটা কি করে? টু ডিসকভার দ্য আন্ডারলাইন ফ্যাক্টস অ্যাবাউট এ ফেনোমেনন। হ্যাঁ, তো এক্সপেরিমেন্ট আমি কি বলেছি? ইজ অ্যান অ্যাক্ট that can be repeated under given conditions. হ্যাঁ, উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরো একটা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে, তো এখানে দুইটা দল থাকবে, কোন দল আগে খেলবে এটার জন্য কি একটা সাধারণত ক্যাপ্টেন কি করে, একটা কয়েন টস পরীক্ষার মাধ্যমে কয়েন টস করে যদি হ্যাড উঠে তো এই দল আগে খেলবে। হ্যাঁ, তো এরকম আর কি। তাহলে এর জন্য কি করতে হবে? একটা কয়েন প্রথমে নিতে হবে, তারপর হচ্ছে এটার একটা টস করতে হবে। এই যে টস করা, এটাকে বলা হয় ট্রায়াল। তাহলে এই একটা ট্রায়ালের মাধ্যমে আমরা হয় হেড অথবা টেল পাবো। এই যে হেড অথবা টেল, এটা হচ্ছে আউটকামস বা ফলাফল। আর এই যে একটা ট্রায়াল একবার সম্পূর্ণ হইলো, যে কোন দল আগে খেলবে, হ্যাঁ, একটা উদ্দেশ্য, মানে একটা কি আমরা কি স্টাডি করতে চাচ্ছি, কোন দল আগে খেলবে। হ্যাঁ, এই যে স্টাডিটা করতে চাচ্ছি কোন দল আগে খেলবে, এটার জন্য এই যে একটা ট্রায়াল হলো, এটাকেই বলা হয় একটা এক্সপেরিমেন্ট। তো দেখো ডেফিনেশনে আসলে, an experiment is the process of data collection from a non-existent population to get answer to certain problems under investigation. এই যে একটা কোনো একটা জিনিসের আনসার পাওয়ার জন্য একটা ডাটা কালেকশনের মাধ্যমে আমরা এই যে একটা প্রসেসটা, সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। তাহলে এক্সপেরিমেন্ট আবার হচ্ছে কি, আরেকটা উদাহরণ দেই। ধরো একজন অ্যাগ্রোনমিস্ট, হ্যাঁ, তো সে তার কাছে 4 ধরনের ধান আছে, 4 প্রকারের ধান আছে। তো সে দেখতে চাচ্ছে যে এই 4 প্রকারের ধানের মধ্যে কোনটা অধিক ফলনশীল, মানে বা এই 4 প্রকারের ধানের ফলনের মধ্যে কি তারতম্য হতে পারে। এজন্য উনি কি করবেন? প্রথমত হচ্ছে ধরো 20টা প্লট নিল ওই 4 প্রকারের ধানের জন্য, এবং প্রত্যেক ভ্যারাইটি 5টি করে প্লটে উনি বপন করলো। হ্যাঁ, এই ধানের বীজগুলা বপন করলো। তো এই যে ওনার উদ্দেশ্য কি, ধানের ফলনের মধ্যে কি তারতম্য
হয়, হ্যাঁ, দানের ফলনের মধ্যে যে তারতম্যটা উনি এটা দেখতে চাচ্ছে। তো এই যে একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে যে একটা প্রসেস বা পদ্ধতি, সেটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। তো দেখা যাচ্ছে যে এভাবে বিভিন্ন ফিল্ডে এরকম অনেক সুবিধাজনক পরীক্ষা করা হয় প্রয়োজনীয় তথ্য উপাত্ত গ্রহণ করার জন্য, ঠিক আছে? প্রয়োজনীয় তথ্য উপাত্ত গ্রহণ করার জন্য এই যে পরীক্ষাগুলো হয়, তো এই পরীক্ষা করার জন্য আমাদের একটা নির্দিষ্ট প্ল্যান দরকার। যদি ওই নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী আমরা পরীক্ষাটা করি, একটা কিছু রুলস বা প্রিন্সিপালস এর মাধ্যমে, মানে একটা সেট করে, যদি কোনো কিছু রুলস বা প্রিন্সিপাল সেট করে আমরা যদি এরকম পরীক্ষাটা করি, তাহলে পরীক্ষার যে রেজাল্টটা হবে এটা খুব বেশি এফেক্টিভ হবে। হ্যাঁ, আমরা যা চাই, মানে আমাদের উদ্দেশ্য পূরণ করবে। তো এটাই হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। তাহলে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট ইজ দ্য প্ল্যান ইউজড ইন এক্সপেরিমেন্টেশন। একটা এক্সপেরিমেন্টেশনে যে প্ল্যান ইউজ করা হয় সেটা হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। মানে কি প্ল্যানের মাধ্যমে আমরা এই এক্সপেরিমেন্টটা করব, সেটা হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। তাহলে দেখো, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট ইজ দ্য ফর্মুলেশন অফ সেট অফ রুলস এন্ড প্রিন্সিপালস অ্যাকর্ডিং টু হুইচ an experiment is to be conducted to collect appropriate data whose analysis will lead to valid inferences for the problem under investigation। যে কোনো একটা উদ্দেশ্যকে, যেমন এই যে ধানের ভ্যারাইটি, 4 প্রকারের ধানের যে ফলনের মধ্যে আমরা তারতম্য দেখতে চাই, ঠিক আছে? তো এই যে একটা পরীক্ষা করব, এটা যদি কি পদ্ধতিতে করব, ঠিক আছে? এটার জন্য বিভিন্ন ডিজাইন আছে, আমরা তো পড়েছি সিআরডি, আরবিডি, এলএসডি। হ্যাঁ, তো এগুলা হচ্ছে আমাদের ডিজাইন, আমাদের উদ্দেশ্যকে পাওয়ার জন্য। আমরা কি চাই, ঠিক আছে? কি চাই, কিভাবে এক্সপেরিমেন্টটা, মানে এক্সপেরিমেন্ট থেকে কি ফলাফল চাই, এই ফলাফলটা কিভাবে চাই, এটার জন্য একটা ডিজাইন অনুসরণ করলে আমাদের ফলাফলটা ভালো হয়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। তাহলে এক্সপেরিমেন্ট কি, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো ফ্যাক্টর কি। দেখো, ফ্যাক্টর, a particular class of related treatments, a particular class of related treatment is often called factor। example কি, fertilizer, hormone, varieties, etc. অর্থাৎ এই যে আমরা, মানে আমরা যে বিভিন্ন এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে? যেমন ধরো যেটা আমি বললাম ধানের, তো এখানে ফ্যাক্টর কি, ঠিক আছে? বিভিন্ন প্রকারের ধান, এই যে 4 ধরনের ধান, ওইটার যে ফলাফল। তো এই যে পার্টিকুলার ক্লাস অফ রিলেটেড ট্রিটমেন্টস, যেমন ধানের কয়টা প্রকার ছিল, 4 ধরনের প্রকার ছিল। হ্যাঁ, বা যদি আমরা একটা জমিতে কি ধরনের সার, যেমন বলেছি এখানে ফার্টিলাইজার, মানে এই বিভিন্ন ধরনের সার প্রয়োগের ফলে ধানের ফলনের মধ্যে কি ধরনের তারতম্য হতে পারে, ঠিক আছে? তো যার ইমপ্যাক্ট, হ্যাঁ, আমরা যাচাই করতে চাই, ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের ফ্যাক্টর। যেমন ফার্টিলাইজারের অথবা হরমোনসের প্রভাব যাচাই করতে চাই, তাহলে এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টর। এখন আসলে লেভেলস কি। লেভেল হচ্ছে দ্য স্টেট অফ এ ফ্যাক্টর, দ্য স্টেট অফ এ ফ্যাক্টর। এই যে ফ্যাক্টর, হ্যাঁ, যেমন ফ্যাক্টর ছিল ধরো ফার্টিলাইজার। তো ফার্টিলাইজার আমরা ধরো ফার্টিলাইজার আমরা ইউজ করব, ফার্টিলাইজার কি কি থাকতে পারে, ইউরিয়া থাকতে পারে, নাইট্রোজেন, মানে ওইরকম নাইট্রোজেন, ফসফেট, এরকম কিছু কিছু যে ফার্টিলাইজার গুলো আছে এগুলো থাকতে পারে। কিন্তু এগুলোর কিছু লেভেল আছে। যেমন পার একর জমিতে, আমার 1 একর জমিতে আমি এক্সপেরিমেন্টটা করব, পার একর জমিতে আমি কি পরিমাণ ইউরিয়া দিব, 10 কেজি পার একর, 20 কেজি পার একর, না 30 কেজি পার একর। এই যে ফার্টিলাইজারের যে লেভেলস গুলা, ঠিক আছে, এটাকে বলা হয় লেভেল, দ্য স্টেট অফ এ ফ্যাক্টর। অর্থাৎ ফ্যাক্টরের যে স্টেট গুলা আছে সেটাকে বলা হয় লেভেল। that is the treatments within the class are called the levels of the factor. For example, হরমোনের ক্ষেত্রে 100, 200, 400 ppm, কি পরিমাণ হরমোন আমরা ইউজ করব, এই যে স্টেটস গুলো একটা ফ্যাক্টরের, সেটাকে বলা হয় লেভেলস। এখন আসলে ট্রিটমেন্ট কি। হ্যাঁ, তো a treatment is a procedure whose effect on the experimental material is to be
মেজার্ড। একটা ট্রিটমেন্ট কি, এটা হচ্ছে একটা প্রসিডিউর, আমরা কার প্রভাব আমরা যাচাই করতে চাই, হ্যাঁ, যাচাই করে কি পরিমাপ করতে চাই, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। ট্রিটমেন্টকে সাধারণত টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, ট্রিটমেন্ট হতে পারে কি, ফার্টিলাইজার, ট্রিটমেন্ট হতে পারে ভ্যারাইটি অফ ক্রপ, হ্যাঁ, ট্রিটমেন্ট হতে পারে মেথড অফ কাল্টিভেশন, আমরা কি ধরনের চাষাবাদ পদ্ধতি ইউজ করব, আধুনিক চাষাবাদ পদ্ধতি নাকি মান্দাতা আমলের চাষাবাদ পদ্ধতি, তারপর প্রোডাকশন প্রসেস কি হতে পারে, টিচিং মেথড, হ্যাঁ, তারপর হচ্ছে ড্রাগ, ডায়েট এটসেট্রা, এগুলো হচ্ছে আমার ট্রিটমেন্ট। অর্থাৎ a treatment is a whose effect on the experimental material is to be measured। যেমন এই যে বললাম, আমরা সারের প্রভাব যাচাই করতে পারি, বিভিন্ন প্রকার ক্রপ, ভ্যারাইটি অফ ক্রপ, তো এই যে এগুলোর প্রভাব আমরা যাচাই করব, কাজে এগুলো হচ্ছে ট্রিটমেন্ট। তো লেভেলস অফ ফ্যাক্টর ইকুয়াল ট্রিটমেন্টস। লেভেলস অফ ফ্যাক্টর, যে লেভেলস অফ ফ্যাক্টরের মধ্যে কি ছিল, সমান সমান ট্রিটমেন্ট। সিঙ্গেল ফ্যাক্টর এক্সপেরিমেন্টের জন্য যেমন লেভেল অফ ফ্যাক্টর, যে ফার্টিলাইজার্স, হ্যাঁ, তো এগুলা আর কি। ইন মাল্টিপল ফ্যাক্টর, এটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর এক্সপেরিমেন্টের ক্ষেত্রে লেভেলস অফ ফ্যাক্টর সমান সমান ট্রিটমেন্টস। আবার যদি তোমার মাল্টিপল ফ্যাক্টর এক্সপেরিমেন্ট হয়, অর্থাৎ যদি কোনো একটা এক্সপেরিমেন্টে ফ্যাক্টর থাকে একের অধিক, তখন ট্রিটমেন্টস কতগুলো হবে, তখন ট্রিটমেন্টস হবে কম্বিনেশন অফ অল লেভেলস অফ অল ফ্যাক্টর। অর্থাৎ ফ্যাক্টর যদি হয় দুইটা, তাহলে একটা ফ্যাক্টরের কয়টা লেভেলস থাকে, তারপর আরেকটা যে ফ্যাক্টর আছে তার কয়টা লেভেলস থাকবে, ওই যে ওই দুইটা ফ্যাক্টরের লেভেলস এর যে কম্বিনেশন গুলা মিলে হবে আমার ট্রিটমেন্ট। তো এখন আসো এক্সপেরিমেন্টাল ইউনিট কি। আচ্ছা, তো an experimental unit is the piece of experimental material to which one trial of a single experiment is applied। হ্যাঁ, অর্থাৎ একটা এক্সপেরিমেন্টে এই যে আমাদের ট্রিটমেন্ট গুলা থাকবে, ট্রিটমেন্ট গুলা আমরা কোথায় অ্যাপ্লাই করব, যার উপর অ্যাপ্লাই করব, ওই যে ইউনিটটা, হ্যাঁ, যে পিস অফ এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল যার উপর আমরা আমাদের ট্রিটমেন্ট অ্যাপ্লাই করব, সেটাকে বলা হয় আমার এক্সপেরিমেন্টাল ইউনিট। তো এক্সপেরিমেন্টাল ইউনিটকে আমরা সাধারণত যদি n দ্বারা ডিনোট করি, তাহলে n সমান সমান r ইনটু t। তো rটা হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ 3 ভ্যারাইটিস অফ হুইট উইথ 4 রেপ্লিকেশন, 3 ধরনের হুইট গমের, মানে আমরা তারতম্য যাচাই করতে চাচ্ছি ফলনের উইথ 4 রেপ্লিকেশন, 4টা রেপ্লিকেশনের মাধ্যমে। তাহলে আমাদের এক্সপেরিমেন্টাল ইউনিট কয়টা লাগবে, এক্সপেরিমেন্টাল ইউনিট লাগবে n সমান সমান, যেহেতু r ইনটু t, 4 ইনটু 3 অর্থাৎ 12। তো এক্সপেরিমেন্টাল ইউনিট কি হতে পারে, এক্সপেরিমেন্টাল ইউনিট হতে পারে a plot of land, a patient in a hospital, একটা হসপিটালে যে এক্সপেরিমেন্টাল, ধরো a patient in a hospital মানে কি, আমরা যদি একটা নির্দিষ্ট ড্রাগের, মানে এটা কতটুকু ইফেক্টিভ, একটা নতুন একটা ড্রাগ, এটা যদি আমরা, তাহলে আমরা কোনো রোগীদের উপর, পেশেন্টের উপর অ্যাপ্লাই করি, তো এটার মাধ্যমে আমরা দেখবো একটা ড্রাগ কতটুকু এফেক্টিভ। তাহলে a patient in a hospital, an animal in a dairy farm, মানে নতুন এক ধরনের, ধরো ডায়েট, ঠিক আছে, এনিমেলদের জন্য একটা ডায়েট হলো, বের করা হলো, তাহলে এগুলা কতটুকু কিভাবে কাজ করতেছে, তাহলে এটার এক্সপেরিমেন্টাল ইউনিটটা কি হবে, এক্সপেরিমেন্টাল ইউনিট হবে ওই যে ডেইরি ফার্মের যে এনিমেলস, হ্যাঁ, তো লিফ ইন এ ট্রি, তো এগুলা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল ইউনিট। আশা করি বুঝতে পেরেছো। তো এখন চলে আসি আমাদের ব্লকস কি। হ্যাঁ, ব্লকস কি, দেখো, ইন অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টস generally the whole experiment area is divided into relatively homogeneous subgroups or strata. These strata, which are more uniform amongst themselves than the field as a whole, are known as blocks। অর্থাৎ প্রথমে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যেমন ধান চাষের পরীক্ষায়, হ্যাঁ, আমরা একটা নির্দিষ্ট প্লট, যেটার উপর হচ্ছে যে জমিটার উপর আমরা এক্সপেরিমেন্টটা করব, আচ্ছা, ওই জমিটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ জমি নিলে ওই জমিটা কিন্তু সমানভাবে, হ্যাঁ, সব জায়গায় কিন্তু জমিটার একরকম না, কোথাও জমির ফার্টিলিটি একটু বেশি থাকে, কোথাও একটু কম থাকে, ধরো কোথাও একটু উঁচু থাকে, কোথাও একটু নিচু থাকে। এজন্য যখন আমরা ইরিগেশন করব, তখন অর্থাৎ সেচ
করব তখন উঁচু জায়গায় নিচু জায়গায় পানি জমে থাকবে, বা ফার্টিলিটি কম বেশির কারণে আমাদের কি ধান চাষ পরীক্ষায় ধানের ফলনের মধ্যে তারতম্য হতে পারে, ঠিক আছে। তো এজন্য আমরা কি করি সাধারণত, একটা মানে ধরো জমির উদাহরণটা দিচ্ছি, তো ওখানে কি আমরা একই ধরনের একই বৈশিষ্ট্য সম্পন্ন জমিগুলা একসাথে ভাগ করি। হ্যাঁ, তো এই যে পদ্ধতিটা যেটা হচ্ছে মানে একটা ব্লকে যে ভাগ করি কিছু, হ্যাঁ, গ্রুপ অর স্ট্যাটাতে যে ভাগ করি, এগুলা কি হয়, হ্যাঁ, এগুলা হয় তোমার রিলেটিভলি বিটুইন, মানে একই ব্লকের ভিতরের অংশগুলো হয় হোমোজেনিয়াস। হ্যাঁ, হোমোজেনিয়াস গ্রুপে আর স্ট্যাটাতে ভাগ করি, তাহলে এই যে ভাগ করার পদ্ধতিটা, হ্যাঁ, এটাকে বলা হয় ব্লক, ঠিক আছে। তো ব্লকের মাধ্যমে আমরা কি করি, ব্লকের মাধ্যমে আমরা যে আমাদের এরর ভেরিয়েশন, আমরা আমাদের যে একটা পরীক্ষা আমরা করলাম তবুও দেখা যায় কিছু কিছু এরর আমাদের থেকে যায়, তো এরর ভেরিয়েশনকে রিডিউস করে, ঠিক আছে। এরর ভেরিয়েশনটা রিডিউসের মাধ্যমে আমাদের এক্সপেরিমেন্টটাকে, যে এক্সপেরিমেন্টের যে প্রিসিশন, এটাকে খুব ইনক্রিজ করে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে, যেমন ধরো তোমরা এ গ্রুপ অফ এনিমেলস অফ সেম, কিভাবে আমরা মানে ব্লক গুলা করি, যদি ধরো যে এনিমেল গুলা, যেমন আরেকটা উদাহরণ দিছিলাম আমরা, যদি নির্দিষ্ট কিছু এনিমেলস এর উপর যদি আমরা কোনো একটা ওষুধ অথবা কোনো একটা নির্দিষ্ট ডায়েটের কার্যকারিতা দেখতে চাই, তাহলে কি করি, এগুলাকে আমরা ভাগ করতে পারি সমান বয়সের বা সমান ওজনের বা একই সেক্সের। হ্যাঁ, তো একই সেক্সের যেগুলা মেল ফিমেল অনুযায়ী ভাগ করতে পারি, একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী ভাগ করতে পারি, হ্যাঁ, ওয়েট অনুযায়ী ভাগ করতে পারি। তো এইভাবে যে ভাগ করার পদ্ধতিটা, এটা হচ্ছে ব্লক। ব্লক কি করে আমাদের এরর ভেরিয়েশনকে কমিয়ে দেয়, আমাদের এক্সপেরিমেন্টাল প্রিসিশন বাড়িয়ে দেয়। এখন আসো yield কি। yield হচ্ছে the quantity which is measured from an experimental unit after the application of a treatment is called a yield or response। হ্যাঁ, আমরা একটা এক্সপেরিমেন্টাল ইউনিটের উপর ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার পর, হ্যাঁ, আমরা যে কোয়ান্টিটিটা মেজার করি, ঠিক আছে, যে কোয়ান্টিটিটা মেজার করি, সেটাই হচ্ছে আমাদের yield। হ্যাঁ, তো তাহলে yield বলতে কি বোঝায়, প্রোডাকশন অফ পেডি ফ্রম ডিফারেন্ট এগ্রিকালচারাল প্লটস অফ সেম সাইজ। তাহলে সেম সাইজের কিছু প্লট থেকে, এগ্রিকালচারাল প্লট থেকে আমরা যে আমাদের ধানের যে প্রোডাকশন গুলা পাই, ঠিক আছে, যে পরিমাণটা পাই, হ্যাঁ, তো এগুলা হচ্ছে আমার yield। যেমন ধান চাষের পরীক্ষায় বলছিলাম আমাদের প্লট গুলা থাকে, তাহলে এই যে ধরো 4টা-5টা প্লট থাকলো, এই 5টা প্লটে আমাদের ট্রিটমেন্ট, হ্যাঁ, 4 প্রকারের ধান আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, 4 প্রকারের ধান, তাহলে কি পরিমাণ উৎপাদন, ঠিক আছে, পরীক্ষা শেষে আমাদের কি পরিমাণ উৎপাদনটা আসলো, কোয়ান্টিটিটা, এটাই হচ্ছে আমার yield। আচ্ছা, এখন আসো এক্সপেরিমেন্টাল এরর কি। এক্সপেরিমেন্টাল এরর refers to the variation among the observation of the experimental units treated alike। আচ্ছা, ধরো এই যে let us suppose that a large number of homogeneous field is divided into different plots of equal size and shape and different treatments are applied to this plot। মানে আবার মানে আমরা ধরে নিলাম কি আমাদের একটা প্লট আছে, হ্যাঁ, প্লটে এটাকে আমরা বিভিন্ন হোমোজেনিয়াস গ্রুপে ভাগ করলাম, হ্যাঁ, আর এবং ওই গ্রুপগুলাতে আমরা আমাদের যে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলাকে অ্যাপ্লাই করি। যদি ডিফারেন্ট ট্রিটমেন্টও না হয়, একই ট্রিটমেন্টও যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখা যায় কি দিন শেষে যে আমাদের উৎপাদন yield-টা, এটা হচ্ছে ভেরি করতেছে বিভিন্ন কারণে। যেমন হতে পারে যে আমি উদাহরণ দিছিলাম যে ব্লকিংটা যে করি, যে সোয়েল ফার্টিলিটি, অর্থাৎ মাটির উর্বরতা এক জায়গায় কম থাকতে পারে, অন্য জায়গায় বেশি থাকতে পারে। যে জায়গার উর্বরতা বেশি সেই জায়গায় দেখা যায় সেখান থেকে উৎপাদন আমরা বেশি পাইলাম। তাহলে এই যে ভেরি করতেছে, such variation from plot to plot which is due to random
or chance or non-assignable factors beyond human control is spoken of as experimental error. অর্থাৎ আমরা আমাদের চেষ্টা করি সব সময় আমাদের এররকে কমিয়ে আনার জন্য, এরপরেও এই যে প্লট টু প্লট আমাদের যে ভেরিয়েশনটা হয় উৎপাদনের মধ্যে, এটা হইতে পারে তোমার র্যান্ডম অথবা হইতে পারে আমাদের কিছু চান্স অর নন অ্যাসাইনেবল, হ্যাঁ, যেগুলা হচ্ছে আমাদের কন্ট্রোলের বাইরে। তো এটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল এরর। হ্যাঁ, তো এখন আসো প্রিসিশন কি। প্রিসিশন কি? প্রিসিশন হচ্ছে দ্য রেসিপ্রোকাল অফ দ্য ভেরিয়েন্স অফ দ্য মিন। ভেরিয়েন্স অফ দ্য মিন, এই যে দেখো এক্স বার, এক্স বার কি আমাদের মিন। তো ভেরিয়েন্স অফ মিনের যে রেসিপ্রোকাল 1 by variance of x bar, হ্যাঁ, অর্থাৎ রেসিপ্রোকাল অফ ভেরিয়েন্স অফ দ্য মিন ইজ টার্মড এজ প্রিসিশন। তাহলে the amount of information of design thus for an experiment replicated r times, যদি একটা এক্সপেরিমেন্ট আর সংখ্যকবার রেপ্লিকেট হয় তাহলে এটার প্রিসিশনটা কি হবে 1 by variance of x bar সমান সমান r রেপ্লিকেশন ডিভাইডেড বাই সিগমা স্কয়ার। সিগমা স্কয়ারটা কি এরর ভেরিয়েন্স পার ইউনিট। এটা হচ্ছে আমার প্রিসিশন। এগুলো আমাদের পরবর্তী আলোচনায় কাজে লাগবে, এজন্য আমি একটু তোমাদের এগুলা একটু দিয়ে রাখতেছি, কাছে দিয়ে রাখতেছি। এখন দেখো আমরা যখন একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করব তখন তো আমাদের কিছু টার্মস আছে। তো বেসিক প্রিন্সিপালস অফ ডিজাইন এটা আবিষ্কার করছে স্যার রোনাল্ড এ ফিশার। হ্যাঁ, তো বেসিক প্রিন্সিপাল অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন কি? র্যান্ডমাইজেশন, রেপ্লিকেশন, লোকাল কন্ট্রোল। তো র্যান্ডমাইজেশন কি, রেপ্লিকেশন কি, লোকাল কন্ট্রোল কি, আমরা প্রতিনিয়ত এই টার্মস গুলোর মুখোমুখি হব, এজন্য একটু প্রাথমিক আলোচনা করতেছি তোমাদের সাথে। তো র্যান্ডমাইজেশন কি দেখো। আচ্ছা, র্যান্ডমাইজেশন হচ্ছে এই যে আমি আমার এক্সপেরিমেন্টাল ইউনিট আছে, এক্সপেরিমেন্টাল ইউনিটে আমি কি ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি, মানে আমার এক্সপেরিমেন্ট ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে আমি আমার এক্সপেরিমেন্টটা যে করি, তাহলে এই ট্রিটমেন্টটা আমি কিভাবে অ্যাপ্লাই করব? র্যান্ডমলি। প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল ইউনিট আমার যে ট্রিটমেন্টগুলো আছে এগুলা পাওয়ার জন্য, মানে এটা হচ্ছে র্যান্ডমলি প্রত্যেকটা ট্রিটমেন্ট এক্সপেরিমেন্টাল ইউনিট গুলাতে যে অ্যাপ্লাই করব এটা করব আমরা র্যান্ডমলি। যদি এটা র্যান্ডমলি করি এই যে প্রসিডিউরটা সেটা হচ্ছে র্যান্ডমাইজেশন। যেমন কি দ্য প্রিন্সিপাল অফ র্যান্ডমাইজেশন ইনভলভস the allocation of treatment to experimental units at random to avoid any bias in the experiment. হ্যাঁ, এই যে আমরা এক্সপেরিমেন্টাল ইউনিটে আমরা ট্রিটমেন্টে অ্যাপ্লাই করব এটা করব কমপ্লিটলি র্যান্ডমলি। এটা কেন র্যান্ডমলি করব? আমরা যাতে আমাদের এক্সপেরিমেন্টে কোনো ধরনের বায়াস না থাকে, বায়াস যাতে না থাকে সেজন্য। তো রেজাল্টিং ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ সাম এক্সট্রানিয়াস unknown factor that may affect the experiment, যাতে কোনো ধরনের আমাদের এক্সট্রানিয়াস মানে আননোন যে ফ্যাক্টর গুলা এগুলা যাতে আমাদের এক্সপেরিমেন্টকে প্রভাবিত না করতে পারে। অর্থাৎ আমাদের এরর ভেরিয়েশন কমানোর জন্য, এরর ভেরিয়েশন কমানোর জন্য আমরা যে আমাদের ট্রিটমেন্ট গুলো অ্যাপ্লাই করব এক্সপেরিমেন্টাল ইউনিটে এটা কমপ্লিটলি র্যান্ডমলি করব আমাদের পরীক্ষার বায়াস কমানোর জন্য। ঠিক আছে? তো ইন দ্য ডেভেলপমেন্ট অফ অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স উই assume that the errors are random and independent. In turn, the observation also become random. The principle of randomization ensures করে কি আমাদের the random assignment of experimental units to treatments result in the following outcome. তাহলে এটা কি করে দেখো, randomizationের মাধ্যমে আমরা কি উপকারিতা পাই? It eliminates systematic bias. এটা bias দূর করে। It is needed to obtain a representative sample from the population. এটা পপুলেশন থেকে যে স্যাম্পলটা দেয় এটা পপুলেশনের যে স্যাম্পলটা এটা প্রতিনিধিত্বশীল হয়। হ্যাঁ, স্যাম্পলটা ভালো হয়। it helps in distributing the unknown variation due to confounded variables throughout the experiment and breaks the confounding influence. তো এগুলো আমরা পরবর্তী যখন আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবা।
So randomization forms the basis of valid experiment, but replication is also needed for the validity of the experiment. একটা এক্সপেরিমেন্টের একটা ভ্যালিড এক্সপেরিমেন্ট পাওয়ার জন্য randomization যেমন দরকার, তো রেপ্লিকেশনও দরকার। রেপ্লিকেশন কি সেটা আমরা পরবর্তীতে আসতেছি। তাহলে কি randomization is a process that every experimental unit has an equal chance of receiving each treatment. প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল ইউনিটের সমান চান্স আছে ওই ট্রিটমেন্ট গুলো গ্রহণ করার জন্য। তো এই যে এটাকে বলা হয় আমার র্যান্ডমাইজেশন। এখন আসো রেপ্লিকেশন কি। তো রেপ্লিকেশন হচ্ছে in the any treatment is repeated a number of times to obtain a valid and more reliable estimate than which is possible with one observation only. অর্থাৎ আমার এক্সপেরিমেন্ট থেকে হ্যাঁ আমি আরো ভ্যালিড এন্ড রিলায়েবল এস্টিমেট পাওয়ার জন্য আমি প্রত্যেকটা ট্রিটমেন্টকে কি করতে পারি, নির্দিষ্ট সংখ্যক বার রেপ্লিকেট করতে পারি, অর্থাৎ একটা ট্রিটমেন্টকে বারবার ব্যবহার করতে পারি। রেপ্লিকেশন প্রোভাইডস অ্যান এফিশিয়েন্ট ওয়ে অফ ইনক্রিজিং দ্য প্রিসিশন অফ এক্সপেরিমেন্ট। একটা এক্সপেরিমেন্টের প্রিসিশন বাড়ানোর জন্য সাধারণত রেপ্লিকেশন খুবই উপকারী। আমরা যখন নাকি আমাদের কোন একটা অবজারভেশনের increases the number of the precision increases with the increase in the number of observation, আমরা অবজারভেশনের সংখ্যা যত বাড়িয়ে দিব আমাদের প্রিসিশন তত বাড়িয়ে দিব, বেড়ে যায়। হ্যাঁ, রেপ্লিকেশন প্রোভাইডস মোর অবজারভেশনস, কাজে রেপ্লিকেশন কি আমাদের অবজারভেশনের সংখ্যা বাড়িয়ে দেয় when the same treatment is used, so it increases precision, কাজে এটা আমাদের এক্সপেরিমেন্টের প্রিসিশন বাড়িয়ে দেয়। এখন আসো লোকাল কন্ট্রোল কি। Local control is the procedure of reducing and controlling error variation by arranging the experimental unit in blocks. লোকাল কন্ট্রোল, এই যে আমাদের এই যে আমরা বলছি ব্লক করি কি একটা নির্দিষ্ট প্লটকে কিছু গ্রুপে সাব গ্রুপ অর স্ট্যাটাতে বিভক্ত করি, ঠিক আছে। এটা কেন করি, আমাদের এরর ভেরিয়েশন কমানোর জন্য। তো এই যে এরর ভেরিয়েশন কমানোর জন্য এই যে ব্লকিং করার এই যে পদ্ধতিটা, এটাকেই বলা হয় লোকাল কন্ট্রোল। দেখো, local control is the procedure of reducing and controlling error variation. Error variation কে reduce বা control করার একটা procedure হচ্ছে local control by arranging the experimental units in blocks. আমাদের যে experimental unit গুলো আছে এগুলো বিভিন্ন ব্লকে ভাগ করার মাধ্যমে আমরা যে error variation কে কমাতে বা কন্ট্রোল করতে যাই, এই যে প্রসিডিউরটা এটা হচ্ছে আমার লোকাল কন্ট্রোল। By blocking, variation among the block is eliminated from the experimental unit. Variation of among the block, ব্লকের মধ্যে যে ভেরিয়েশন আছে এটা হচ্ছে আমরা কমাতে পারি, হ্যাঁ, experimental error থেকে। Thus local control makes the experimental design more efficient and test procedure more powerful by the reduction of error variation. In fact, local control aims at eliminating all extraneous sources of variation from treatment comparison. আমাদের treatment comparison থেকে সকল ধরনের extraneous sources of variation কমানোর জন্য লোকাল কন্ট্রোলের উদ্দেশ্য। এখন আসো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স কি। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স কি? অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স হচ্ছে, দেখো আমরা যে আমাদের পরীক্ষাটা করি, ঠিক আছে, এটার মধ্যে আমরা বলি মানে পরীক্ষাটা যখন হয় এটা কিছু ভেরিয়েশন থাকে। হ্যাঁ, তো এই যে ভেরিয়েশনটা এটা হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সের মাধ্যমে এটাকে আমরা পার্টিশনিং এবং ডিকম্পোজিং করতে পারি। কিভাবে? দেখো, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স ইজ দ্য প্রসেস অফ পার্টিশনিং এন্ড ডিকম্পোজিং টোটাল ভেরিয়েশন contained in data into various independent components, each of which is attributed to an identifiable cause or source of variation and a further component due to chance factor. অর্থাৎ অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স হচ্ছে একটা প্রসেস টোটাল ভেরিয়েশনটাকে পার্টিশনিং অথবা ডিকম্পোজিং করার জন্য। আর এটা কিভাবে করে? এটা আমাদের যে টোটাল ভেরিয়েশন আছে, হ্যাঁ,
এই টোটাল ভেরিয়েশন টাকে সে কতগুলা ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টস এ ভাগ করে। এটা কিছু হয় তোমার অ্যাসাইনেবল কস্ট এর জন্য, আর কিছু হয় তোমার ডিউ টু চান্স ফ্যাক্টর। কিছু অ্যাসাইনেবল কস্ট এর জন্য যেগুলো অর্থাৎ আমরা নির্ণয় করতে পারি, বের করতে পারি, আর কিছু হচ্ছে চান্স ফ্যাক্টর যেগুলো হচ্ছে আমাদের কন্ট্রোলের বাইরে, যেগুলো আমরা বের করতে পারি না, আমরা জানি না এটা কেন হয়। ঠিক আছে, এটাই হচ্ছে টোটাল ভেরিয়েশন প্রেজেন্ট ইন এ সেট অফ ডাটা ইজ ডিউ টু, যে আমাদের সেট অফ ডাটায় যে টোটাল ভেরিয়েশন থাকে এটা হচ্ছে তোমার দুইটা কারণে হতে পারে। আমাদের যে ডাটায় টোটাল ভেরিয়েশনটা থাকে এটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে তোমার অ্যাসাইনেবল কস্টের জন্য, আর একটা হচ্ছে নন অ্যাসাইনেবল কস্টের জন্য। আর অ্যাসাইনেবল কস্টের জন্য যে ভেরিয়েশনটা হয় এটা আমরা ডিটেক্ট করতে পারি এবং মেজারও করতে পারি অ্যাসাইনেবল কস্টের জন্য যে ভেরিয়েশনটা হয়। ঠিক আছে, আর নন অ্যাসাইনেবল কস্টের জন্য যে ভেরিয়েশনটা হয়, হ্যাঁ, তো এটা আমরা সাধারণত এলিমিনেট করতে পারি না, এটা হচ্ছে আমাদের আয়ত্তের বাইরে। হ্যাঁ, আর এটা আমরা সাধারণত এক্সপ্লেনও করতে পারি না। ঠিক আছে, এক্সপ্লেনও করতে পারি না। তো এই যে আমাদের সেট অফ ডাটার মধ্যে যে টোটাল ভেরিয়েশনটা থাকে এটা হয় অ্যাসাইনেবল কস্টের কারণে হয়, আর একটা হচ্ছে তোমার নন অ্যাসাইনেবল কস্ট অথবা চান্স। আর যেটা অ্যাসাইনেবল কস্টের কারণে হয় এটা আমরা ডিটেক্ট এবং মেজার করতে পারি, বাট নন অ্যাসাইনেবল কস্টের মাধ্যমে যেটা হয় এটা আমাদের আয়ত্তের বাইরে। ঠিক আছে, এটা আমরা ইয়ে করতে পারি না, মেজার করতে পারি না। তো এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এখন আসো ডিজাইন যখন আমরা পড়বো তখন আছে কিছু কমপ্লিট ব্লক ডিজাইন, আবার ইনকমপ্লিট ব্লক ডিজাইন। তো আমরা আমাদের অনার্সের যে ডিজাইন ছিল সেটাতে আমরা কমপ্লিট ব্লক ডিজাইন গুলাই পড়েছি। ঠিক আছে, তো এখানে আমরা যেটা পড়বো, এখানে পড়বো ইনকমপ্লিট ব্লক ডিজাইন। তো কমপ্লিট ব্লক ডিজাইন আর ইনকমপ্লিট ব্লক ডিজাইনের মধ্যে যে বেসিক যে পার্থক্যটা সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো, in most of the experiments the available experimental units are grouped into blocks having more or less identical characteristic to remove the blocking effect from the experimental error. হ্যাঁ, তো আমরা দেখা যায় বেশিরভাগ এক্সপেরিমেন্টের কি করি, আমাদের যে এক্সপেরিমেন্টাল ইউনিট গুলো আছে এটাকে আমরা বলছি কি আমরা বিভিন্ন ব্লকে ভাগ করি এক্সপেরিমেন্টাল এরর কমানোর জন্য। হ্যাঁ, তো এই যে এই ধরনের ডিজাইনকে বলা হয় ব্লক ডিজাইন, ব্লকের মাধ্যমে করি। তো the number of experimental units in a block is called the block size. তাহলে block size কি, number of experimental units in a block, একটা ব্লকের মধ্যে কত সংখ্যক এক্সপেরিমেন্টাল ইউনিট আছে এটাকে বলা হয় ব্লক সাইজ। তো যদি ব্লক সাইজ সমান সমান নাম্বার অফ ট্রিটমেন্টস হয়, ব্লক সাইজ হচ্ছে একটা ব্লকের মধ্যে কি পরিমাণ এক্সপেরিমেন্টাল ইউনিট আছে এটার সমান 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 যদি আমাদের ট্রিটমেন্টের সংখ্যা হয়, নাম্বার অফ ট্রিটমেন্টস হয়, এবং ইচ ট্রিটমেন্ট ইন ইচ ব্লক ইজ র্যান্ডমলি এলোকেটেড। হ্যাঁ, প্রত্যেকটা ব্লকে, হ্যাঁ, ইচ ট্রিটমেন্ট ইন ইচ ব্লক, প্রত্যেকটা ব্লকের মধ্যে যে ট্রিটমেন্ট গুলা হয় এগুলা যদি আমরা র্যান্ডমলি এলোকেট করি, বন্টিত করি, ঠিক আছে, এবং দেন ইট ইজ এ ফুল রেপ্লিকেশন, এবং এই ডিজাইনকে বলা হয় কমপ্লিট ব্লক ডিজাইন। অর্থাৎ আবারও বলি, আমরা কি করি এক্সপেরিমেন্টাল ইউনিট গুলাকে তাদের সেম ক্যারেক্টারিস্টিক গুলা যেগুলা আছে এগুলাকে মানে আমরা মানে ব্লক করি। ঠিক আছে, তো এই ব্লক যে করি আমাদের এটা হচ্ছে ব্লক করি। তো এই ব্লকের মাধ্যমে যে ডিজাইন সেটা হচ্ছে ব্লক ডিজাইন। তো এই ব্লক ডিজাইনের মধ্যে ব্লক সাইজ কি, নাম্বার অফ এক্সপেরিমেন্টাল ইউনিটস ইন এ ব্লকটাকে বলা হয় ব্লক সাইজ। তাহলে ব্লক সাইজ সমান সমান যদি হয় আমাদের নাম্বার অফ ট্রিটমেন্টস, অর্থাৎ ব্লক সাইজ মানে কি নাম্বার অফ এক্সপেরিমেন্টাল ইউনিটস ইন এ ব্লক সমান সমান হচ্ছে নাম্বার অফ ট্রিটমেন্টস যদি হয়, এবং এই ট্রিটমেন্ট গুলাকে ইচ ট্রিটমেন্ট ইন ইচ ব্লক ইজ, আমরা যদি প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ট্রিটমেন্ট র্যান্ডমলি অ্যালোকেট করতে পারি তাহলে হবে আমাদের ফুল রেপ্লিকেশনটা হবে, এবং এই ধরনের ডিজাইনকে বলা হবে কমপ্লিট ব্লক ডিজাইন। তো কমপ্লিট ব্লক ডিজাইন হচ্ছে আরবিডি, এলএসডি এগুলা। এখন আসো ইনকমপ্লিট ব্লক ডিজাইন কি।
in case the number of treatment is so large that a full replication in each block makes it too heterogeneous with respect to the characteristic under study. তো মাঝে মধ্যে দেখা যায় কি আমরা যে স্টাডিটা করতে চাচ্ছি এই স্টাডির মধ্যে আমাদের নাম্বার অফ ট্রিটমেন্টস আছে, যেগুলা নাম্বার অফ ট্রিটমেন্ট হচ্ছে খুব যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমরা যদি ব্লক করে থাকি তাহলে ব্লকগুলো হোমোজিনিয়াস হয় না, ঠিক আছে, তো হেটারোজিনিয়াস হয়ে যায়। হ্যাঁ, দেন স্মলার বাট হোমোজিনিয়াস ব্লক ক্যান বি ইউজড। তারপর কি তখন হচ্ছে যেহেতু আমরা আমাদের যদি ব্লকের মধ্যে যদি হেটারোজিনিটি বেড়ে যায় তাহলে তো হচ্ছে আমাদের যে আমরা যে উদ্দেশ্যটা পূরণ হবে না। তখন কি আমরা ছোট কিন্তু হোমোজিনিয়াস ব্লক ইউজ করতে পারি। তো ইন সাচ এ কেস দ্য ব্লকস ডো নট কন্টেন এ ফুল রেপ্লিকেট অফ ট্রিটমেন্টস। তো এক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা ব্লক, হ্যাঁ, ব্লক হচ্ছে কি যে ট্রিটমেন্ট গুলার ফুল রেপ্লিকেশনটা ইউজ করে না। হ্যাঁ, প্রত্যেকটা ব্লকে ট্রিটমেন্ট গুলা প্রত্যেকটা ট্রিটমেন্টেরই রেপ্লিকেশন হয় না। যেমন আমরা কমপ্লিট ব্লক ডিজাইনে বলেছিলাম কি ইচ ট্রিটমেন্ট ইন ইচ ব্লক ইজ র্যান্ডমলি এলোকেটেড, বাট এই যে এখানে কি বলেছি দ্য ব্লকস ডো নট কন্টেন এ ফুল রেপ্লিকেট অফ ট্রিটমেন্টস। তো এই ক্ষেত্রে কি করি যদি আমাদের ট্রিটমেন্টস এর সংখ্যা অনেক বেশি হয়ে যায় তো হেটারোজেনিটি কমানোর জন্য আমরা এই যে ট্রিটমেন্ট গুলা ফুল রেপ্লিকেশন করি না একটা ব্লকের অধীনে। তো এক্সপেরিমেন্টাল ডিজাইন উইথ ব্লকস কন্টেনিং অ্যান ইনকমপ্লিট রেপ্লিকেশন অফ দ্য ট্রিটমেন্ট। তো এই ধরনের এক্সপেরিমেন্টাল ডিজাইন উইথ ব্লকস যেগুলা হচ্ছে ইনকমপ্লিট রেপ্লিকেশন অফ ট্রিটমেন্ট ইউজ করে, অর্থাৎ ট্রিটমেন্ট গুলা ফুল রেপ্লিকেশন ইউজ করে না। হ্যাঁ, তো আমার যেটা প্রয়োজন সুবিধা মতো, ঠিক আছে, যেটা প্রয়োজন সেটা ইউজ করে সেটাকে বলা হয় ইনকমপ্লিট ব্লক ডিজাইন। তো আশা করি কমপ্লিট আর ইনকমপ্লিট ব্লক ডিজাইন এর মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। এবং আমরা যখন ইনকমপ্লিট ব্লক ডিজাইন, হ্যাঁ, এর মধ্যে মূল আলোচনায় আসব তখন আমরা উদাহরণ দেখব, আমরা এটার এনোভা করব, ঠিক আছে, আমরা এটার উদাহরণগুলো যখন করব তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আজকে তোমাদের সাথে আমার আলোচনা। এটা হচ্ছে আমি শুধু যে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের যে টার্মগুলো আছে এগুলা নিয়ে আমি তোমাদের একটু বেসিক ধারণা দিলাম, কারণ আমি যখন মূল আলোচনায় আসব এগুলা তখন আসলে তোমরা যাতে বুঝতে পারো ট্রিটমেন্ট কি, ইএলপি এক্সপেরিমেন্টাল ইউনিট কি, র্যান্ডমাইজেশনটা কেন করছি, রেপ্লিকেশন কি, ইনকমপ্লিট ব্লক ডিজাইন কি, এনোভা কেন করতেছি, এটা বোঝার জন্য। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে ক্লাসটি উপভোগ করার জন্য। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আজকের ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।